মেসি এই টুর্নামেন্টের জন্য কিন্তু ৪ বছর ধরে প্রস্তুত হচ্ছেন। কেউ যদি ভেবে থাকে যে ইন্টার মায়ামিতে তিনি গিয়েছেন মানে যে অবসর নিয়ে নেবেন এই জন্য গেছেন, আসলে তিনি আরেক পক্ষ কিন্তু এটাও বলে যে বিশ্বকাপের প্রস্তুতিটা নিতেই কিন্তু তিনি ইন্টার মায়ামিতে গিয়েছেন। এবং এনার্জি সেভ যে করেছেন সেটা আসলে যে মিথ্যা না, এটার প্রথম ম্যাচে আমরা দেখতে পেয়েছি। যে কথা বলছিলেন যে অস্ট্রিয়া কিভাবে মেসিকে আটকাবে, খুবই কঠিন কাজ। হোসে মরিনিও যখন ইন্টার মিলানের কোচ ছিলেন তখন মেসিকে থামানোর জন্য তিনি একটা টার্ম ব্যবহার করেছেন যে জেল, মেসিকে জেলের মাঝে বন্দি করে রাখার জন্য তিনি তার প্লেয়ারদেরকে ইউজ করতেন। জানেত্তি ছিল, ক্যাম্বিয়াসও ছিলেন, তাদেরকে ইউজ করে তিনি জেলের মতো তৈরি করতেন, অর্থাৎ মেসির কাছে কোনোভাবে বল যাতে না যায় সেই পথটা বন্ধ করে দেয়া। তো এটা একটা ঝুঁকিও আছে, যখন মেসির পেছনে এতজন প্লেয়ার ব্যস্ত হয়ে যাবে তখন বাকিরা কিন্তু স্পেসটা পেয়ে যাবে। তো আজকের ম্যাচে অস্ট্রিয়ার যারা রয়েছেন যে সেইওয়াল্ড, সাবিৎজার, এই দুইজন প্লেয়ার এবং মেইন রোলটা প্লে করবেন। সেইওয়াল্ড আছেন, মেসি যদি উপরে উঠে আসেন, এখানে লাইমারকে দেখতে পাচ্ছি না, তার রোলও থাকবে। সেইওয়াল্ড এবং লাইমার এই দুজন প্লেয়ার আসলে মেসিকে জোনাল মার্কিং এ রাখবেন। এবং যেটা বলছিলেন আপনি, অস্ট্রিয়া হাই প্রেসিং ফুটবল খেলে থাকে, গেগেন প্রেসিং এর যিনি অন্যতম প্রবক্তা রলফ রাংনিক, তার কৌশলই হচ্ছে বল যখন হারাবে অস্ট্রিয়ার কোনো প্লেয়ার, সেই প্লেয়ার এবং আশপাশে যারা আছে তারা প্রেস করা শুরু করবে যত দ্রুত সম্ভব বলটা রিকভার করে নেওয়ার জন্য। এবং এই অস্ট্রিয়া দলটা কিন্তু শেষ কয়েকটা ম্যাচে খুব ভালো ফুটবল খেলছে এবং শেষ 18টা ম্যাচে মনে হয় একাধিক গোল একবার খেয়েছে তারা, একবারই তারা এমনটা দেখা গেছে। তো ডিফেন্সিভলি খুব স্ট্রং এবং অস্ট্রিয়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আর্জেন্টিনার জন্য যেটা ভয়ের কারণ সেটা হচ্ছে সেট পিস। শেষ যে বিশ্বকাপগুলো খেলেছে শেষ 10টা গোলের মাঝে 7টা গোলই তাদের হয়েছে সেট পিস থেকে। আচ্ছা। এবং একজন স্ট্রাইকার আছেন কালাইজিচ, 2 মিটার উচ্চতা, আর্জেন্টিনার জন্য তিনি থ্রেট হবেন এবং তাকে থামানোর দায়িত্বটা যাকে দেয়া হবে লিসান্দ্রো মার্তিনেজ, তার দুজনের মাঝে উচ্চতার ব্যবধান হচ্ছে 25 সেন্টিমিটার। তো সেট পিসগুলোতে তিনি আসলে ভয়ের কারণ হতে পারেন আর্জেন্টিনার জন্য। লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল এই দুজনকে নিয়ে কথা না বললেই নয় আর্জেন্টিনার জন্য। প্রাণ ভোমরাটা মেসি যদি হয়ে থাকেন সেই প্রাণে অক্সিজেনটা মনে হয় দীপল দিচ্ছেন এখন। দীপলকে কেন্দ্র করে কি এখন অস্ট্রিয়ার কি বিশেষ কোনো প্ল্যান থাকবে? কারণ পুরো প্লে মেকিংটা মেসির জন্য দীপলই করছেন। সেই পুরো শুধু দীপলকে না, এই যে মিডফিল্ড যে ট্রাইও, এখানে আমরা ভুলটা দেখতে পাচ্ছি। দীপল আছেন, এখানে থাকবেন আপনার ম্যাকালিস্টার এবং এনজো, এই তিনজন মিলে একটা মিডফিল্ড ট্রাইও। মেসির কাছে বলটা আসলে কিভাবে যায়? এই তিনজনের পা হয়েই তো যায় মেসির কাছে বল। এখন যদি ধরেন যে এই তিনজনের পা থেকে মেসির কাছে বলটা যদি না যায় তাহলে তো মেসি তার কাজটা করতে পারবে না। তো স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব এবং আমার সাথে এখন ম্যাচ অ্যানালাইসিসে যুক্ত হয়েছেন রহমান পেয়ার। রহমান পেয়ার, আমরা দেখছিলাম আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছিল এবং অস্ট্রিয়ার সাথে তারা দ্বিতীয় ম্যাচটা মুখোমুখি হতে যাচ্ছে আজ রাতেই। এই ম্যাচে নকআউট নিশ্চিত করতে হলে আর্জেন্টিনাকে প্লেইং স্টার্টিং 11টা কেমন হলে তারা আগের ম্যাচের যে ভুলগুলো আছে সেগুলো উতরে গিয়ে নকআউটটা নিশ্চিত করে ফেলতে পারবে? স্যার, আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, দ্বিতীয় ম্যাচ তাদের ওয়ার্ল্ড কাপে। শুরুটা বেশ ভালো হয়েছে এবং স্কালোনি দুটো পজিশন নিয়ে চিন্তিত। টিওআইসি স্পোর্টসে যেটা বলছিল যে রাইট উইংয়ে যে প্লেয়ারটা রয়েছেন তিনি ইনজুর্ড হয়েছেন, মন্টিয়েল ইনজুরি কাটিয়ে উঠেছেন, কিন্তু মলিনাকে আমরা শুরুতে দেখতে পাবো। সেই একটা চেঞ্জ এখানে হবে। গোলকিপিংয়ে যথারীতি মার্তিনেজই থাকছেন, এখানে তো আসলে পরিবর্তন করার কোনো সুযোগ থাকছে না। যেহেতু দুটো পজিশনের কথা বলছিলাম, মন্টিয়েল তার জায়গায় মলিনা শুরু করবেন এবং লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনা, তাকে নিয়ে একটা আলোচনা হচ্ছিল যে আসলে তিনি কি কেমন করেছেন আলজেরিয়ার সাথে ম্যাচে। তো goal.com-এর যে প্লেয়ার রেটিং ছিল সেখানে আমরা দেখেছি তার প্লেয়ার রেটিং হচ্ছে 7, অর্থাৎ তিনি তার রোলটা ঠিকঠাক প্লে করতে পেরেছেন। যদিও আক্রমণে ওঠেননি, কিন্তু আক্রমণে ওঠার তার সেই ম্যাচে কোনো দরকার আসলে ছিল না। এবং
একটা যে পরিবর্তনের কথা স্কালোনি ভাবছেন এবং পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে লাউতারো মার্তিনেজ। প্রথম ম্যাচে তাকে আসলে সেরকম ইফেক্টিভ মনে হয়নি, তার জায়গায় আলভারেজ শুরু করবেন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। জি, লাউতারো মার্তিনেজকে নিয়ে কথা বলছিলেন। বিশ্বকাপে আসলে লাউতারো মার্তিনেজকে আসলে খুঁজে পাওয়া যায় না। তিনি ক্লাব ফুটবলে যেভাবে নিজের ইন্টার মিলানের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন, মেলে ধরেন, বিশ্বকাপে আসলে কি আসলে বিগ এই মঞ্চের বড় মঞ্চের এই চাপটা কি তার উপর প্রভাব পড়ে বেশি? সারা প্রথম ম্যাচে একটা ইনসিডেন্ট আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, প্রথম যে গোলটা মেসি করেছিলেন আলজেরিয়ার এগেনস্টে, সেই গোলটা যখন মেসি করছিলেন, মেসি দৌড়াচ্ছিলেন এবং লাউতারো তিনিও দৌড়াচ্ছিলেন, তিনি হঠাৎ করে মাঠে পড়ে যান। জি জি, হ্যাঁ, এইগুলো হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ এলে আমরা দেখতে পাই যে মার্তিনেজ আসলে ওয়ার্ল্ড কাপে ঠিক সেভাবে খেলতে পারে না, যেটা কাতার বিশ্বকাপেও আমরা দেখেছি। তিনি স্টার্টিং 11-এ ছিলেন, ভালো করতে পারেনি, 11 থেকে জায়গা হারিয়েছেন, আলভারেজ তার জায়গায় এসেছিলেন এবং নিজেকে প্রমাণ করেছেন, ওয়ান্ডার কিড ছিলেন গত আসরে। এবার তিনি আবারও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলভারেজ স্টার্টিং 11-এ তিনি তার জায়গা নিয়ে নেবেন হয়তো। যেমনটা বলছিলেন এবং স্টার্টিং 11 নিয়ে কথা হচ্ছিল, আমরা প্রথম ম্যাচে দেখেছি আসলে মেসি ম্যাজিকেই পুরো বিশ্বটা বুঁদ হয়ে গিয়েছিল সেই ম্যাচে। সেভাবে মেসির রেকর্ড নিয়ে যেভাবে আলোচনা উঠে এসেছে, পরবর্তীতে আর্জেন্টিনার যে গ্যাপগুলো ছিল, আসলে আলজেরিয়া যেভাবে শুরু করেছিল, মেসি যদি মেসি হয়ে না উঠতেন সেই ম্যাচে, কোনো কারণে যদি মেসি ফ্লপ করতেন, সেই ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার কোন কোন জায়গায় আসলে গ্যাপগুলো ছিল যেটাকে আলজেরিয়া বেঁধে ফেলতে অলমোস্ট সক্ষম হয়ে গিয়েছিলেন, এই ম্যাচে সেই জায়গাগুলোতে কোথায় কোথায় কাজ করার জায়গা আছে? যে কথা বলছিলেন যে আলমাদা, জি, তাকেও এই ম্যাচে হয়তো বসিয়ে রাখতে হতে পারে, স্টার্টিং 11-এ তার জায়গায় খেলবেন না, নিকো গঞ্জালেস, তাকে নামানো হতে পারে। আলমাদার তিনিও সেরকমভাবে আক্রমণে কোনো সহযোগিতা করতে পারেননি, সে জায়গায় যখন সাব হিসেবে নিকো গঞ্জালেসকে নামানো হয়েছিল, তিনি তার অ্যাসিস্ট থেকে মেসি গোল করেছিলেন। যে কথা বলছিলেন, মেসি যদি ওই ম্যাচে ঠিক ওরকমভাবে পারফর্ম করতে না পারতেন তাহলে আলজেরিয়ার এগেনস্টে আর্জেন্টিনার জয়টা আসলে কতটা কঠিন হতো। আপনি যদি খেয়াল করেন, আলজেরিয়া মার্তিনেজকে কোনো মানে আক্রমণে মার্তিনেজকে কোনো সেভ করতে হয়নি। এটা আসলে প্রমাণ করে যে আলজেরিয়ার বল পজিশন বেশি ছিল, আর্জেন্টিনার চেয়ে বলের দখল তাদের কাছে বেশি ছিল। আর্জেন্টিনাই চেয়েছে যে তাদের কাছে বলটা বেশি থাকুক, আর্জেন্টিনা ম্যাচের কন্ট্রোল তাদের কাছে নিয়ে গিয়েছিল, এমনভাবে খেলতে দিয়েছে যে আলজেরিয়া তাদের উইং প্লেটা করতে দেয়নি। মেদিনা, যেটা বলছিলাম, তাদের ফরওয়ার্ডদের ব্যস্ত রেখেছিল। তো এটা আসলে প্রমাণ করে যে আলজেরিয়ার এগেনস্টে আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে সেটা মোটামুটি পারফেক্ট ছিল, স্ট্র্যাটেজি সঠিক ছিল। অস্ট্রিয়ার বিপক্ষে প্লেইং 11-এ বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, সেই ক্ষেত্রে বিশ্বকাপটা তো লম্বা হতে যাচ্ছে। গ্রুপ পর্বের সেকেন্ড ম্যাচে যে 3টা প্লেয়ার তারা পাচ্ছে ইনজুরি থেকে ব্যাক করছে স্কোয়াডে, এই ক্ষেত্রে লিওনেল স্কালোনির কোন কোন জায়গায় তাদের ডিফেন্সটাকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে কিনা? ডিফেন্সে তো আজকে খুব একটা বেশি পরিবর্তন হবে না। তালিয়াফিকোকে হয়তো কিছু গেম টাইম দেয়া হতে পারে যাচাই করার জন্য, হয়তো একেবারে শুরুতে থাকবেন না। ফাকুন্দো মেদিনা, তিনি তার রোলেই থাকবেন। এছাড়া লিসান্দ্রো মার্তিনেজ, তিনি শুরু থেকেই থাকবেন এবং ক্রিস্টিয়ান রোমেরো তিনিও থাকবেন শুরু থেকে। সেই জায়গায় মন্টিয়েলের জায়গায় মলিনা থাকবেন। সাব হিসেবে হয়তো ওতামেন্দিকে আমরা দেখতে পাবো। তো লম্বা একটা টুর্নামেন্ট, আর্জেন্টিনার এই প্লেয়ারদের 17 জনে কিন্তু আগের বিশ্বকাপে খেলেছেন। তো বিশ্বকাপ যত আগাবে এই প্লেয়ারদের পাগুলো কিন্তু তত ভারী হবে। স্কালোনির জন্য তার শক্তির জায়গা হচ্ছে 17 জন প্লেয়ার আগের ছিলেন এবং এটাই তাদের দুর্বলতা। টুর্নামেন্টটা যত আগাবে আর্জেন্টিনার প্লেয়াররা তত ক্লান্ত হবে, পাগুলো ভারী হবে। কিন্তু সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্কালোনি একটা মাস্টার স্ট্রোক করেছেন। তিনি 7 জন প্লেয়ার, এমন প্লেয়ার নিয়েছেন যারা আসলে নতুন নিউ ব্লাড ইনজেক্ট করেছেন এই দলের মাঝে। তাদেরকে হয়তো আমরা সামনের ম্যাচগুলোতে দেখতে পাবো সাব হিসেবে, আজকেও দেখতে পেতে পারি। আমি বিশেষ করে দেখতে চাই যে জুলিয়ানো সিমিওনি, তাকে এই ম্যাচে দেখতে চাই। নিকো পাস, তিনি খেলেছেন আলজেরিয়ার এগেনস্টে, তিনি তার রোলটা প্লে করেছেন, এক্সাইটমেন্ট দেখাননি। যখন ম্যাচটা শেষ করে দিয়ে গেছিলেন মেসি, তাকে যখন নামানো হলো তিনি তার রোলটা প্লে করেছেন। এবং এই যে প্লেয়ারগুলো রয়েছেন এরা হচ্ছে আর্জেন্টিনার ফিউচার স্টার। কথা হচ্ছিল আর্জেন্টিনাকে নিয়ে, আমরা যদি অস্ট্রিয়ার দিকে একটু তাকাই, অস্ট্রিয়ার হাই প্রেসিং ফুটবল, এই হাই প্রেসিং ফুটবলটাকে আসলে মেসিকে
তারা কিভাবে কতটুকুন কি প্ল্যান নিয়ে নামলে কতটুকুন গার্ড দিলে আসলে মেসিকে থামানো সম্ভব হবে কিনা, এবং সেই ক্ষেত্রে যেটা বলছিলেন আর্জেন্টিনা এখন আর লিওনেল মেসি কেন্দ্রিক নেই, সেই ক্ষেত্রে অস্ট্রিয়ার প্ল্যানটা কেমন হতে হবে? যদি তারা নকআউট, আর্জেন্টিনা মেসি কেন্দ্রিক নেই, মেসি হচ্ছে ফ্রি রোলে খেলছে। আগের বিশ্বকাপগুলোতে আমরা কি দেখতাম, সবটা প্রেসার মেসির উপর ছিল, মেসিকে সবকিছু করতে হতো। আর্জেন্টিনা যখন সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল, সেকেন্ড ম্যাচটা ছিল মেক্সিকোর এগেইনস্টে, শেষের দিকে এসে একটা গোল করেছিলেন। মেসি বলেছিলেন যে এরপর থেকে প্রতিটা ম্যাচই আসলে তার জন্য বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে। তো সেই প্রেসারটা এবার কিন্তু মেসির উপর নেই, যে কারণে তাকে ফ্রি রোলে দেখতে পাচ্ছি আমরা এবং তার সেরা ফুটবলটা দেখতে পাচ্ছি। এবং মেসি এই টুর্নামেন্টের জন্য কিন্তু 4 বছর ধরে প্রস্তুত হচ্ছেন। কেউ যদি ভেবে থাকে যে ইন্টার মায়ামিতে তিনি গিয়েছেন মানে যে অবসর নিয়ে নেবেন এই জন্য গেছেন, আসলে তিনি আরেক পক্ষ কিন্তু এটাও বলে যে বিশ্বকাপের প্রস্তুতিটা নিতেই কিন্তু তিনি ইন্টার মায়ামিতে গিয়েছেন এবং এনার্জি সেভ যে করেছেন সেটা আসলে যে মিথ্যা না, এটার প্রথম ম্যাচে আমরা দেখতে পেয়েছি। যে কথা বলছিলেন যে অস্ট্রিয়া কিভাবে মেসিকে আটকাবে, খুবই কঠিন কাজ। হোসে মরিনিও যখন ইন্টার মিলানের কোচ ছিলেন তখন মেসিকে থামানোর জন্য তিনি একটা টার্ম ব্যবহার করেছেন যে জেল, মেসিকে জেলের মাঝে বন্দি করে রাখার জন্য তিনি তার প্লেয়ারদেরকে ইউজ করতেন। জানেত্তি ছিল, ক্যাম্বিয়াসও ছিলেন, তাদেরকে ইউজ করে তিনি জেলের মতো তৈরি করতেন, অর্থাৎ মেসির কাছে কোনোভাবে বল যাতে না যায় সেই পথটা বন্ধ করে দেয়া। তো এটা একটা ঝুঁকিও আছে, যখন মেসির পেছনে এতজন প্লেয়ার ব্যস্ত হয়ে যাবে তখন বাকিরা কিন্তু স্পেসটা পেয়ে যাবে। তো আজকের ম্যাচে অস্ট্রিয়ার যারা রয়েছেন যে সেইওয়াল্ড, সাবিৎজার, এই দুইজন প্লেয়ার এবং মেইন রোলটা প্লে করবেন। সেইওয়াল্ড আছেন, মেসি যদি উপরে উঠে আসেন, এখানে লাইমারকে দেখতে পাচ্ছেন না, তার রোলও থাকবে। সেইওয়াল্ড এবং লাইমার এই দুজন প্লেয়ার আসলে মেসিকে জোনাল মার্কিং এ রাখবেন। এবং যেটা বলছিলেন আপনি, অস্ট্রিয়া হাই প্রেসিং ফুটবল খেলে থাকে, গেগেন প্রেসিং এর যিনি অন্যতম প্রবক্তা রলফ রাংনিক, তার কৌশলই হচ্ছে বল যখন হারাবে অস্ট্রিয়ার কোনো প্লেয়ার, সেই প্লেয়ার এবং আশপাশে যারা আছে তারা প্রেস করা শুরু করবে যত দ্রুত সম্ভব বলটা রিকভার করে নেওয়ার জন্য। এবং এই অস্ট্রিয়া দলটা কিন্তু শেষ কয়েকটা ম্যাচে খুব ভালো ফুটবল খেলছে এবং শেষ 18টা ম্যাচে মনে হয় একাধিক গোল একবার খেয়েছে তারা, একবারই তারা এমনটা দেখা গেছে। তো ডিফেন্সিভলি খুব স্ট্রং এবং অস্ট্রিয়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আর্জেন্টিনার জন্য যেটা ভয়ের কারণ সেটা হচ্ছে সেট পিস। শেষ যে বিশ্বকাপগুলো খেলেছে শেষ 10টা গোলের মাঝে 7টা গোলই তাদের হয়েছে সেট পিস থেকে। আচ্ছা। এবং একজন স্ট্রাইকার আছেন কালাইজিচ, 2 মিটার উচ্চতা, আর্জেন্টিনার জন্য তিনি থ্রেট হবেন এবং তাকে থামানোর দায়িত্বটা যাকে দেয়া হবে লিসান্দ্রো মার্তিনেজ, তার দুজনের মাঝে উচ্চতার ব্যবধান হচ্ছে 25 সেন্টিমিটার। তো সেট পিসগুলোতে তিনি আসলে ভয়ের কারণ হতে পারেন আর্জেন্টিনার জন্য। লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল, এই দুজনকে নিয়ে কথা না বললেই নয়। আর্জেন্টিনার জন্য প্রাণ ভোমরাটা মেসি যদি হয়ে থাকেন, সেই প্রাণে অক্সিজেনটা মনে হয় দীপল দিচ্ছেন এখন। দীপলকে কেন্দ্র করে কি এখন অস্ট্রিয়ার কি বিশেষ কোনো প্ল্যান থাকবে? কারণ পুরো প্লে মেকিংটা মেসির জন্য দীপলই করছেন। সেই পুরো শুধু দীপলকে না, এই যে মিডফিল্ড যে ট্রাইও, এখানে আমরা ভুলটা দেখতে পাচ্ছি। দীপল আছেন, এখানে থাকবেন আপনার ম্যাকালিস্টার এবং এনজো, এই 3 জন মিলে একটা মিডফিল্ড ট্রাইও। মেসির কাছে বলটা আসলে কিভাবে যায়? এই 3 জনের পা হয়েই তো যায় মেসির কাছে বল। এখন যদি ধরেন যে এই 3 জনের পা থেকে মেসির কাছে বলটা যদি না যায় তাহলে তো মেসি তার কাজটা করতে পারবে না। তো রাংনিক আসলে সেইটাই চাইবেন যে এই 3 জনকে যাতে মেসি থেকে ডিসকানেক্ট করে দেয়া যায়, কিন্তু খুবই কঠিন কাজ। আগের ম্যাচে যেটা আমরা দেখেছি, ডিপল কি করলেন যে অনেক দূর থেকে মেসির উদ্দেশ্যে একটা পাস দিয়েছিলেন, তিনি পাস বাড়িয়েছিলেন 4-5 জন ডিফেন্ডারের মাঝে, ডিফেন্স চেরা পাস, লাইন ব্রেকিং পাস ছিল। অনেকে বলছেন যে ডিপল এবং মেসির মাঝে টেলিপ্যাথি রয়েছে কিনা, কিভাবে তারা একে অপরের খেলাটা এত ভালো বোঝেন। এবং একটা আমাদের রিপোর্ট দেখছিলাম, মেসি এবং ডিপল তারা একসাথে ট্রেনিং করেছেন, ওয়ার্ল্ড কাপের আগে প্রস্তুত হয়েছেন, এই ওয়ার্ল্ড কাপের জন্য পুরনো কেমিস্ট্রি রয়েছে। হ্যাঁ, যে প্ল্যানটা করে উনি ইন্টার মায়ামিতে তিনি যোগ দিয়েছিলেন এবং সেখানে আবার দীপলকে নিয়ে গিয়েছেন, সেটার প্রতিফলনটা দেখা যাচ্ছে। রহমান পেয়ার, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, লিওনেল স্কালোনি এবং রালফ রাংনিক, 2 মাস্টার মাইন্ডের কিন্তু একটা ক্ল্যাশ হতে যাচ্ছে। এই ক্ল্যাশে আসলে কাকে এগিয়ে রাখবেন
অবশ্যই আমি স্কালোনিকে এগিয়ে রাখবো। স্কালোনিকে বলা হচ্ছে যে ন্যাশনাল টিমের অন্যতম সেরা কোচ, জি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ বলা হয় লিওনেল স্কালোনিকে, এবং তিনি যে স্টাইলে কোচিংটা করেন আর্জেন্টিনা দলকে একটা পরিবারের মতো তৈরি করেছেন। এই প্লেয়ারগুলোকে দেখলে যখন মাঠে খেলতে নামে মনে হয় যে একটা ক্লাব খেলছে, এদের মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা এত বেশি দেখা যায়, এবং তিনি তার প্লেয়ারদের রোলগুলোকে তাদেরকে বলে দেন যে তোমার রোল হচ্ছে এটা, ক্লিয়ার করে দেন যে তোমার রোল এটা। ড্রেসিং রুমে কোনো কোন্দল নেই, ঠিক আছে। এবং গত বিশ্বকাপে ভালদানোর কথা আপনার খেয়াল আছে কিনা জানি না, যখন আর্জেন্টিনা ম্যাচগুলো খেলছিল একের পর এক, এবং আগের ওয়ার্ল্ড কাপগুলোতে আমরা কি দেখতে পেতাম যে সবগুলো ম্যাচে মেসিকে সব প্রেশার হ্যান্ডেল করতে হতো, এবং এক পর্যায়ে তিনি প্রেশার নিতে পারতেন না। 2014 বিশ্বকাপের ফাইনালে হেরে গেছেন, তারপরে দুটা কোপার ফাইনালে হেরে গেছে আর্জেন্টিনা। এরপরে স্কালোনি আসার পরে যে কাজটা তিনি করেছেন, ড্রেসিং রুমে তিনি এমন একটা আবহ তৈরি করেছেন যে প্লেয়াররা যখন মেসি ড্রেসিং রুমে আসতো বা যখন ড্রেসিং রুমে প্রবেশ করতো, তখনই তাদের মাঝে একটা তারা মানে মেসি এই ধরনের একটা ব্যাপার, মানে মেসিকে সম্মান দেখানো, সবচেয়ে বেশি সম্মান দেখানো, এই ব্যাপারটা আসলে স্কালোনি তৈরি করেছেন। মেসি বিশেষ কিছু তাদের জন্য, তাদের দলের জন্য এটা স্কালোনি তৈরি করে দিয়েছেন, এবং তার ফল কিন্তু আর্জেন্টিনা পাচ্ছে। এবং আর্জেন্টিনা যে তাদের সেরা সময়ে রয়েছে এখন, এটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। আপনি যদি খেয়াল করেন 1995 আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে আর্জেন্টিনা, 97 আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2005 আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2007 আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো একটা লম্বা সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার পরে কিন্তু আর্জেন্টিনা এই জায়গাটাতে এসেছে, এবং আর্জেন্টিনার এই দলটাকে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফুটবলের অন্যতম সেরা দল, ইতিহাসের অন্যতম সেরা দল। ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং দুটো কোপা জিতেছে, এবং এবার যদি বিশ্বকাপ জেতে ব্রাজিলের পর আরেকটা দল হবে যারা হচ্ছে ইতালি যেটা কাজটা করেছে, পরপর দুবার ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করতে পারা জেতা। জি সবগুলো দলেরই মোটামুটি খেলা হয়ে গিয়েছে। রহমান পেয়ার, আপনার কাছে কি মনে হচ্ছে? আর্জেন্টিনা নিশ্চিতভাবেই তারা অন্যতম ফেভারিট। আমরা বিশ্বকাপ জয় নিয়ে কথা বলছিলাম আর্জেন্টিনার। আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারে এই মুহূর্তে কোন দলগুলোর খেলা দেখে কি মনে হচ্ছে যে এই দলগুলো পরের রাউন্ডগুলোতে আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হতে পারে? এবং আমি নিশ্চিত লিওনেল স্কালোনি সেভাবেই প্ল্যান করছেন, তার সেভাবেই প্ল্যান করে কিন্তু তিনি তার দলটাকে সাজিয়েছেন, এবং তার দল নিয়ে আমেরিকা এসেছেন। কোন কোয়ার্টার ফাইনালে কার সাথে খেলা হবে, সেমিফাইনালে কার সাথে খেলা হতে পারে, ফাইনালে কার সাথে খেলা হতে পারে, এই সব কিছু বিচার করে কিন্তু তিনি তার দলটা দিয়েছেন। দেখেন এই দলে এমন একজন প্লেয়ার রয়েছেন লোপেজ, তিনি হচ্ছেন আর্জেন্টিনা দলে ব্রাজিলিয়ান ক্লাবে যারা খেলেছেন এই গত 20 বছরে, এমন তার আগে দুজন প্লেয়ার ছিলেন হচ্ছেন আপনার মাস্টেরানো একজন ছিলেন, আরেকজন ছিলেন তেভেস, এই দুজনকে নিয়েছেন। এরপরে হচ্ছে যে লোপেজ যিনি রয়েছেন, তাকে এই কারণে এই দলে রাখা হয়েছে। দেখেন লাতিন আমেরিকানরা জানে যে এই স্ট্রাইকারটা কিভাবে খেলে, কিন্তু ইউরোপিয়ান যারা অপোনেন্ট রয়েছে তারা কিন্তু জানে না। তো সারপ্রাইজটা কিন্তু তাকে দিয়েই উপহার দিতে পারেন স্কালোনি। তো যে কথা বলছিলেন যে স্কালোনি আর্জেন্টিনার জন্য কঠিন প্রতিপক্ষ কারা হতে পারে, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ হতে পারে পর্তুগালের সাথে, খুবই শক্তিশালী দল। রোনালদোকে নিয়ে একরকম, যদি রোনালদো না খেলেন তাহলে অন্যরকম, এটা ফ্যানরা মানে রোনালদো যদি জ্বলে ওঠেন তাহলে অবশ্যই অন্যরকম। এবং অনেকে প্রশ্ন করছেন যে এই পর্তুগাল দলে রোনালদোর থাকাটা তাদের জন্য এক ধরনের বার্ডেন, কিন্তু তাদের যে কোচ তিনি আবার সেটা মানছেন না। তিনি বলছেন যে স্ট্রাইকার এমন একজনকে তো দরকার যিনি গোল করার জন্য সবচেয়ে ভালো, এবং রোনালদো হচ্ছে তাদের দলের তেমনই একজন। কিন্তু এক্সপার্টরা আবার এটা মানতে নারাজ। যখন রোনালদো খেলেন তখন দল তাদের একরকম খেলা খেলে, রোনালদো ছাড়া আবার এই দলটা অন্যরকম। তো আর্জেন্টিনার জন্য পর্তুগাল একটা থ্রেট হবে, এবং কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়, পর্তুগাল যদি দিয়ে আসে, কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সাথে দেখা হবে, সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে খেলা হতে পারে আর্জেন্টিনার, এবং ফাইনালটা যদি ঠিকঠাক সব কিছু ওদিক থেকে স্পেন যায়, স্পেনের সাথে আর্জেন্টিনার ফাইনাল হতে পারে। রহমান পেয়ার, আমরা আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে আসলে মূল আলোচনাটা আজকে সাজিয়েছি, তবে আর্জেন্টিনা ছাড়াও কিন্তু আরও দুটি ম্যাচ আছে। আমরা যদি যাই, রাতে ফ্রান্স এবং ইরাক মুখোমুখি হবে গ্রুপ আইতে, এবং 3টায় খেলা। জি, এবং
কাল ভোরে নরওয়ে এবং সেনেগাল খেলবে। ফ্রান্স যেভাবে ফুটবল খেলছে, ফ্রান্সের যে এমবাপে যেভাবে খেলছেন সেটা নিয়ে কথা না বললেই নয়। নরওয়ে এবং সেনেগালের মাঝে একটা বিগ ক্ল্যাশ হতে যাচ্ছে। এই ম্যাচে কাকে ফেভারিটের জায়গায় রাখবেন? আমি নরওয়েকে এগিয়ে রাখবো, হল্যান্ডের কারণে নরওয়েকে এগিয়ে রাখবো। তবে খুবই একটা ভালো ম্যাচ হবে। জি, নরওয়ে সেনেগাল, ফ্রান্স এবং ইরাক, ওটা তো ফ্রান্স সহজেই জেতার কথা। অন্যতম ফেভারিট। ফ্রান্স র্যাঙ্কিং এ 3-এ আছে, ইরাক সম্ভবত 53-তে আছে। নিশ্চিতভাবে ব্যবধানটা অনেক বেশি বড় ব্যবধান। তবে এই ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। রহমান পেয়ার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আজকে আপনাকেও ধন্যবাদ। ম্যাচ অ্যানালাইসিসে আমাদের সাথে যুক্ত হবার জন্য।